খেলাধুলায় প্রতিটি দেশেরই একটা গোল্ডেন জেনারেশন থাকে। ক্রিকেটও তার ব্যতিক্রম না। এখানে বিভিন্ন দেশ যারা ক্রিকেট খেলে থাকে তাদের এক একটা করে গোল্ডেন জেনারেশন এসেছে এবং সেই জেনারেশন একটা করে বিশ্বকাপ অ্যাটলিস্ট উপহার দিয়েছে। আমরা যদি অনেক আগে থেকে দেখি ওয়েস্ট ইন্ডিজের কথা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত, যে দেশ বিশ্বকাপ জিতেছে, প্রথমত ওয়ানডে বিশ্বকাপ, তারপর তো টি-20 শুরু হলো, প্রতিটা দেশই তাদের গোল্ডেন জেনারেশনে বিশ্বকাপ ট্রফি উপহার পেয়েছে। কিন্তু বাংলাদেশের বেলায় কি হলো? বাংলাদেশ তার গোল্ডেন জেনারেশন প্রায় পার করে ফেলেছে। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের কথা বলা হতো, যারা মাশরাফি ছিলেন, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই যে পঞ্চপাণ্ডবের কথা বলা হতো, তার মধ্যে এখন কিন্তু পাণ্ডবরা একে একে চলে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো গ্লোবাল বিশ্ব আসরে, মানে আমরা যেটাকে বিশ্বকাপ বলি, সেরকম জায়গায় বাংলাদেশ কিন্তু সেমিফাইনালও খেলেনি। ফলে কেন এই বিপর্যয় বা এই অবস্থাটা কেন হলো? অন্য দেশ পারলো, আমরা কেন পারলাম না? সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি, রাকিবুল হাসান। একটু ইতিহাস থেকে আসি। ক্রিকেটের শুরু হয়েছিল 1975 সালে বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ। সেই সময় থেকে পরপর দুবার ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল এবং সেটা ক্লাইভ লয়েডের অধীনে, যেটাকে ধরা হয় সর্বকালের সেরা একাদশ। একদম অন্যতম না, সর্বকালের সেরাই বলা হয়। কারণ ওই যে দলটা ছিল, সেই দলের কিন্তু হ্যাট্রিক শিরোপারও কথা ছিল। 1983 বিশ্বকাপে এসে ভারত তাদেরকে চমক দেয়, কিন্তু সেই দলটাও আপনি যদি ভারতের 11 দেখেন আর ওয়েস্ট ইন্ডিজের 11 দেখেন, সেখানে ওয়েস্ট ইন্ডিজ যে হারতে পারে এটা বিশ্বাস করার কোনো লোক ছিল না। কিন্তু ওই যে ক্রিকেট, গৌরবময় অনিশ্চয়তার খেলা, সেই কারণেই সেই ম্যাচে এসে মাইটি ওয়েস্ট ইন্ডিজ ভেঙে পড়ে ভারতের কাছে এবং কপিল দেবের ভারত একটা সারপ্রাইজ দেয় পুরো বিশ্বকে, এবং সেটা ভারতের প্রথম বিশ্বকাপ। পরের দিকে এই ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এরপরে পথ হারিয়ে ফেলে। বাংলাদেশ ওই সময় কিন্তু ক্রিকেট খেলতো না। বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলেছে 99 এসে। এই মাঝপথের সময়টাতে পাকিস্তান 1992 সালের বিশ্বকাপ জেতে, যেটা ইমরান খান যে বিশ্বকাপে নেতৃত্ব দেন, সেখানে জাভেদ মিয়াঁদাদ ছিল, ওয়াসিম আকরাম ছিল, এবং পাকিস্তান এরপরেও সেই গোল্ডেন জেনারেশনটা বিশ্বকাপ তো দিল 92-তে, তারপর কিন্তু ওই স্কোয়াডটা আরও মজবুত হয়েছিল এবং 1999 সালে তারা ফাইনালে গিয়েছিল। কিন্তু সেখানে আবার আরেকটা দেশের গোল্ডেন জেনারেশনের সঙ্গে লড়াই চলে আসে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। ফলে একজনকে তো হারতেই হবে। পাকিস্তান ওই ম্যাচ ফাইনালে গেলেও হেরে যায়। ফলে পাকিস্তান তার গোল্ডেন জেনারেশনে একটা বিশ্বকাপ জিতেছে, একটা রানার্স আপ হয়েছে। আর অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয়, 1987-তে তারা প্রথম বিশ্বকাপ জেতে, কিন্তু সেই দলটা ভালো ছিল, কিন্তু এমন না যে একাই বিশ্ব সেরা ছিল ওই সময়, কিন্তু তারা ভালো খেলে জিতেছিল। এরপরে অস্ট্রেলিয়ার যে গোল্ডেন জেনারেশন, সেটা কিন্তু 99, 2003, 2007 হ্যাট্রিক বিশ্বকাপ তারা জেতে, যেটাকে মানে তারা এর আগে ওয়েস্ট ইন্ডিজের একটা সম্ভাবনা ছিল, তারা সেটা পারেনি। 75-79-তে আটকে যায়, 83-তে ভারত সেটা নিয়ে নেয়। কিন্তু অস্ট্রেলিয়া সেই ভুল করেনি, তারা টানা 3টা বিশ্বকাপ জিতে ফেলে। এর মাঝখানে সচিন তেন্ডুলকার, যিনি ক্রিকেটের জন ব্র্যাডম্যানের পরে সবচেয়ে বড় ফিগার ধরা হয়, তিনি কিন্তু বিশ্বকাপ জিতছিলেন না। এরকম একটা অবস্থা হচ্ছিল যে খেলছিলেন, ফাইনাল খেলেছিল ভারত 2003 সালে, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল। পরপর দুবার এশিয়ার দল, মানে 99-তে, 2003-এ পাকিস্তান, তারপর ইন্ডিয়া, তারা হেরে গেল। এবং শুধু তাই না, 2007-এও আরেকটা এশিয়ান দল শ্রীলঙ্কা উঠেছিল, তারাও হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ফলে এই যে সময়টা, এই সময়টা 99, 3, 2007, এই সময়টা অস্ট্রেলিয়া, তারা যেহেতু সবার থেকে মানে বেশি শক্তিশালী ছিল, ফলে অন্য দেশগুলো পাকিস্তান, ভারত এবং শ্রীলঙ্কা, তাদের গোল্ডেন জেনারেশন থাকার পরও তারা কিন্তু ফাইনালে যেয়ে হেরে যায়। কিন্তু সেই সচিন তেন্ডুলকারের সেই স্বপ্ন যে পূরণ হওয়া, সেটা যে 2011 সালে হয়, যখন মহেন্দ্র সিং ধোনি হয়। সচিন অধিনায়ক ছিলেন না, কিন্তু তার ক্যারিয়ার কিন্তু বিশ্বকাপ ছাড়া যায়নি। আমি 2011-র কথা বলছি। এরপরে ইংল্যান্ড আবার 2019-এ এসে তাদের পুরো ক্রিকেট, তারা কিন্তু বিশ্বকাপ মানে জন্ম দিলে, ক্রিকেটের জন্ম দিলেও তাদের বিশ্বকাপ পাওয়া নিয়ে আক্ষেপ ছিল। সেই আক্ষেপটা তাদের গোল্ডেন জেনারেশন এসে 2019 সালে এসে পূরণ করে। আর সবশেষ 2023, সেখানে আবার অস্ট্রেলিয়া। মানে অস্ট্রেলিয়া তো সব সময়ের জন্যই ক্রিকেটের ফেভারিট একটা দল। আমি যা বলছি সেগুলো কিন্তু ওয়ানডে বিশ্বকাপের কথা, যেটা মূল বিশ্বকাপ ধরা হয়। এরপর সেখানে অস্ট্রেলিয়ার দাপট তো দেখাই গেল, এবং যেটা দেখা গেল যে দলগুলো তাদের সেরা সেরা ক্রিকেটারদের পেয়েছে, যেটা গোল্ডেন জেনারেশন বলছি আমি, তারা একটা করে বিশ্বকাপ দিয়েছে। টি-20-র বেলায়ও কিন্তু সেরকমটাই আছে। যেমন এর মধ্যে শ্রীলঙ্কার কথা যদি বলা হয়, শ্রীলঙ্কার কথা তো বাদই পড়ে গেছে 96 সালে, যেখানে রানাতুঙ্গা, ডি সিলভা, এই কথাটা একদমই আলোচনার মধ্যে বাদ পড়ে গেল। মানে আমি খুবই দুঃখিত তার জন্য, কারণ শ্রীলঙ্কার এটা ছিল আরেকটা বড় সারপ্রাইজ। সেখানে জয়সূরিয়া, কালুভিতারানা, তাদের যে একটা ক্যামিও, তার পাশাপাশি মাহনামা ছিলেন, আমরা রানাতুঙ্গা এবং ডি সিলভার কথা তো বললামই, সেটা ছিল একটা বড়সড় সারপ্রাইজ।
এরপরে শ্রীলঙ্কা কিন্তু সাঙ্গাকারা এবং মাহিলাদের পেয়েছে, মাহিলা জয়বর্ধনে। তারা ফাইনালে উঠেছিল 2007 সালে, বিশ্বকাপ দিতে পারেনি, কিন্তু সেই অপূর্ণতা তারা টি-20 বিশ্বকাপে 2014-তে এসে দিয়ে যায়। যদিও টি-20 বিশ্বকাপটাকে অনেকটা ফ্লুক ধরা হতো শুরুর দিকে, যে সেরা দলটাই যে জিতবে এমন কোনো কথা নেই, কিন্তু ইন কোর্স অফ টাইম আমরা যদি এখন দেখি, এখন কিন্তু আর বিষয়টা ফ্লুক নেই। এখন আইপিএল যে স্ট্যান্ডার্ডের খেলা হয়, পিএসএল এ যে স্ট্যান্ডার্ডে খেলা হয়, বিগ ব্যাশ, আপনি যদি ধরেন ইভেন সিএপিএল মানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে যে স্ট্যান্ডার্ডে খেলা হয়, টি-20ও কিন্তু এখন আপনি আনকোরাভাবে হঠাৎ ভালো খেললাম জিতে গেলাম এরকমটার কোনো সুযোগ নেই। এখন এটাও অন্যতম গবেষণার বিষয়। এখন বাংলাদেশের কথা যখন আমরা আসব, আপনি দেখেন 2007 বিশ্বকাপ থেকে বাংলাদেশ, এই যে পঞ্চপাণ্ডবের কথা বলা হলো, তামিম সাকিবরা শুরু করলো, মাশরাফি আগে থেকেই ছিলেন, এরপরে রিয়াদ এবং মুশফিকুর রহিম তারাও সব যোগ হয়ে গেলেন। সেখান থেকে বাংলাদেশ কতগুলো বিশ্বকাপ পেয়েছে সংখ্যাটা খেয়াল করেন একবার, 7, 11, 15, 19, 23, 5টা বিশ্বকাপ ওয়ানডে, এবং তার মাঝখানে অসংখ্য টি-20 বিশ্বকাপ। কিন্তু কাজের কাজ কি হলো? এরা এক একজন করে নিজেদের রেকর্ড ভারী করলেন, তারা অবসরে চলে গেলেন, কেউ কেউ টি-20 এখন খেলছেন না, মুশফিক, তামিম ইকবাল, তারা, মাশরাফি তো পুরোপুরি খেলছেন না, ওয়ানডে বিশ্বকাপ খেলছেন, তামিম যদিও এখন খেলছেন এটা বলা খুব মুশকিল, কারণ তামিমের ফিউচার আমরা কেউ জানি না। শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি হারিয়ে যেও নিজেকে ফিরে এনেছেন, এবং সাকিব আল হাসান, তিনি কিছুটা পিকনিক মুডে এখনও খেলে যাচ্ছেন। আমি শব্দটা আবার বলছি, পিকনিক মুডে, কারণ তিনি যে খুব সিরিয়াস বিষয়টা এরকম না, তিনি ইচ্ছা হলে খেলছেন, ইচ্ছা হলে খেলছেন না, এরকম একটা অবস্থা। ফলে এক হিসাবে কিন্তু জেনারেশনটা পারই হয়ে গেছে। নাজমুল শান্ত এখন অধিনায়ক, নতুন অধিনায়ক, তিনি অবশ্য ফর্মের সঙ্গে ধুঁকছেন, লিটন দাস, তাদের নিয়ে নতুনভাবে স্বপ্নের শুরু। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ তার গোল্ডেন জেনারেশনে কোনো বিশ্বকাপ পেল না, সেই বিষয়টা অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটু ভেবে দেখা দরকার, যে কেন সাফল্যগুলো এভাবে যে মুখ থুবড়ে পড়ে। একটা বড়সড় পরিকল্পনা দরকার, যে পরিকল্পনায় নট দ্যাট যে আমাদেরকে এখনই ভালো খেলতে হবে, কিন্তু একটা ম্যাচিউরড ওয়েতে, হয়তো পরের 2 বিশ্বকাপ পরে যে আমরা একটা টার্গেটের হাঁটলাম এবং সেভাবে প্লেয়ার বিল্ড আপ হলো, এই জিনিসটা কিন্তু হয়নি। আমরা যখন এই পঞ্চপাণ্ডব পেয়েছি, বিভিন্ন সিরিজ খেলেছি, বিভিন্ন ম্যাচ খেলেছি, ঘরের মাঠে আমরা আমাদের মতো উইকেট বানিয়ে অজস্র সাফল্য পেয়েছি, কিন্তু সেটা আখেরে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি করেছে। তার প্রমাণ বলছে এই যে স্কোর শিটটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে অন্যরা পেরেছে, বাংলাদেশ পারেনি।